ইউটিউব লাইভে এবং ফেসবুক লাইভে। আজকে আমরা ইউটিউবে এবং ফেসবুকে একই সাথে লাইভে আছি। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি নিগার সুলতানা, মাতে কাজ করছি মেন্টাল হেলথ এক্সপার্ট হিসেবে। আপনারা আপনাদের যদি কোনো মেন্টাল হেলথ রিলেটেড কোশ্চেন থাকে বা আপনাদের যদি কোনো মেডিকেল রিলেটেড কোশ্চেন থাকে, তো সেক্ষেত্রে আমাদের যেমন মেন্টাল হেলথ এক্সপার্ট রয়েছে, আমাদের ডক্টরও রয়েছে। এছাড়া যদি আপনাদের কোনো লাইফস্টাইল বা বিউটি রিলেটেড কোশ্চেন থাকে, এই জন্য আমাদের রয়েছে বিউটি এক্সপার্ট। আপনারা আমাদের সাথে কিভাবে কানেক্ট হবেন? আপনাদের গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করতে পারেন, মায়ের অ্যাপ থেকে আপনারা কোশ্চেন করতে পারেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি বলার আগে আমি ছোট একটা গল্প বলি। ছোটকালে আমরা নিশ্চয়ই ফটিকের গল্প পড়েছি, ছুটি যেটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। তো ওইখানে যেটা ছিল যে ফটিককে নিয়ে অনেকগুলো বক্তব্য ছিল। ওইখানে যেটা ছিল, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, শোভাও নাই। আরো যেটা ছিল যে ফটিক নিজেকে মনে করতো পৃথিবীর কোথাও সে খাপ খাওয়াতে পারছে না। আসলে এই বয়সটা এরকম কেন, এই বয়সটাকে কি বলে তাহলে? এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কৈশোর বয়সে যে পরিবর্তনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এর জন্য আজকে আমাদের সাথে আছে রেজওয়ানা আপু। থ্যাংক ইউ আপু আমাদের প্রোগ্রামে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আচ্ছা, আপনার সম্পর্কে একটু যদি বলতেন। আমার নাম রেজওয়ানা সুলতানা। আমি অ্যাজ এ সিনিয়র লেকচারার আছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যান্ড অলসো ওয়ার্কিং দেয়ার এজ এ সাইকোসোশ্যাল কাউন্সিলর। তো আচ্ছা, তো আপু আমরা যদি বলি যে কৈশোর বয়সটা কখন থেকে শুরু হয়, কোন বয়সটাকে বলা হয়? কৈশোর বয়স, যেটাকে আমরা অ্যাডোলেসেন্স বা টিনেজ ইয়ার্সও বলে থাকি, ইউজুয়ালি ওই সময়টাকে বলা হয়, ওই স্টেজ অফ লাইফটাকে বলা হয় যেটা কিনা 13 থেকে 19 ইয়ার্স অফ এজ রেঞ্জের মধ্যে থাকে। এটাকে একটা ট্রানজিশনও বলা হয়ে থাকে ফ্রম চাইল্ডহুড টুয়ার্ডস আওয়ার অ্যাডাল্টহুড। আমরা যদি আরেকটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্সের 3টা স্টেজ থাকে: আর্লি অ্যাডোলেসেন্স, মিড অ্যাডোলেসেন্স এবং লেট অ্যাডোলেসেন্স। আর্লি অ্যাডোলেসেন্সের জায়গাটা স্টার্ট হয় ইউজুয়ালি 11 বছর থেকে শুরু করে 14 বছরের মধ্যে। মিড অ্যাডোলেসেন্স 15 থেকে 17, আর লেট অ্যাডোলেসেন্সটা আমাদের 18 থেকে 20 পর্যন্ত। আচ্ছা, তো আপনি বললেন যে আমাদের এই অ্যাডোলেসেন্ট টাইমটা কিভাবে স্টার্ট হয় এবং কত বছর পর্যন্ত হয়। আচ্ছা, এই টাইমটাতে কি ধরনের মানসিক পরিবর্তন হয়? মানসিক পরিবর্তনের জায়গাটা যদি বলি, যে এই সময়টাতে ইউজুয়ালি অ্যাডোলেসেন্টরা চাইল্ড লাইক বিহেভিয়ার এন্ড থিঙ্কিং এর জায়গাটা থেকে আস্তে আস্তে একটু সরে এসে দে ট্রাই টু অ্যাক্ট লাইক অ্যাডাল্ট পিপল। যেমন অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার জায়গা থেকে ডেভেলপ করা স্টার্ট করে, রিলেশনশিপ, ডিফারেন্ট টাইপের রিলেশনশিপ ডেভেলপ করে, এক্সপ্লোর করে ওই জায়গাটা, ডিসিশন মেকিং এর জায়গাটা ডেভেলপ করতে দেখা যায়। দুনিয়াটাকে বা পৃথিবীটাকে নিজের মতো করে দেখার, এক্সপ্লোর করে দেখার জায়গাটা তৈরি হয়ে যায়। এবং আমরা যে বলি সেলফের জায়গাটাকেও খুঁজে বের করার একটা আগ্রহ বা খুঁজে বের করার যে প্রথম একটা ধাপ আমরা বলি, ওটা ওখান থেকেই শুরু হয়। তাছাড়াও রয়েছে ওভার কিউরিওসিটির কারণে বিভিন্ন রিস্কি বিহেভিয়ার করতে দেখা যায়, প্যারেন্ট চাইল্ড কনফ্লিক্টের জায়গাটা একটু উঠে আসে, ইমোশনাল আউটবার্স্টটা দেখা যায়, মুড সুইংস এর জায়গাটা যদি বলেন, প্লাস হচ্ছে নিজের একটা জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা, যে অ্যাকচুয়ালি সে কোথায় বিলং করে, ওটা নিয়ে সে খুব এনজাইটিতে ভোগে মাঝে মাঝে, যে ওয়ার ডু দ্য চাইল্ড অ্যাকচুয়ালি বিলং। যেটা আমি বলছিলাম ফটিকের কথা, যে সে ভাবতো যে পৃথিবীর কোথাও সে খাপ খাওয়াতে পারছে না। এক্স্যাক্টলি, যে সে একটি শিশু না, আবার সে অ্যাডাল্টও না, তো অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়ে আছে ওটা নিয়ে। আবার আরেকটা জায়গাও যেমন দেখা যায় যে পার্সোনাল স্পেস এর জায়গাটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া শুরু করে আস্তে আস্তে, নিজের একটা জগৎ, হ্যাঁ, এই জিনিসগুলো ইউজুয়ালি দেখা যেতে পারে। তো আপু যেটা বলছিল যে আমাদের মানসিক যে পরিবর্তনগুলো হয় অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, রিলেশনশিপ, ডিসিশন মেকিং, ইমোশনাল ব্যাপারটা খুব বেশি কাজ করে, এবং সেলফ আইডেন্টিটি যেটা নিজের মতো করে থাকতে পছন্দ করে, নিজের একটা জগৎ তৈরি করে ফেলে।
আচ্ছা, আপনি তো এতক্ষণ বললেন যে কি ধরনের মানসিক চেঞ্জেস গুলো আসে ওই টাইমটাতে, আর কি ধরনের সমস্যা তারা ফেস করে? মানে কোন ধরনের সমস্যাগুলো ওনারা ফেস করে থাকেন? ফ্যামিলিতে বা যেকোনো ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই। কারণ এই পিরিয়ডটা না তাদের জন্য খুব শকিং একটা বা খুব স্টর্মি একটা পিরিয়ড বললেও ভুল হবে না। কারণ এত চেঞ্জেস ফেস করতে হয় অ্যাডোলেসেন্টদেরকে। অ্যাজ ইন লাইক যদি where to begin কোথা থেকে বলবো? ফিজিক্যাল চেঞ্জেস, ইমোশনাল চেঞ্জেস, বিহেভিয়ারাল চেঞ্জেস, সাবস্টেন্স অ্যাবিউজ বা ইউজের জায়গাটা অনেক সময় ডেভেলপ করে ফেলে। educational challenges, নানান রকমের social issues and as in like relationship handling, dating এই জায়গাগুলো। যদি একটা জায়গা একটু ক্লিয়ারলি ভেঙে বলি সেটা হচ্ছে গিয়ে যে রোল কনফ্লিক্টের জায়গাটা। একটু আগে ফটিকের এক্সাম্পলটা যে দিলেন আপনি, যে যেহেতু না আমি শিশু না আমি বড় একজন কেউ, তো অ্যাকচুয়ালি আমার জায়গাটা কোথায়, কোনভাবে বিহেভ করলে এটাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট বিহেভ হিসেবে মানে স্বীকৃতি দেওয়া হবে, বা হাউ টু বিহেভ, আমার রেসপন্সিবিলিটিস গুলো অ্যাকচুয়ালি কোথায়, এটা একটা জায়গা দেখা যায়। নানান রকমের হরমোনাল চেঞ্জের কারণে দেখা যায় যে ইমোশনাল দিকটা খুব ভালনারেবল থাকে, খুব ওভারলি ইমোশনাল থাকে। মানে চারপাশে অনেক কিছুই দেখা যায় যে তাদেরকে যেমন হ্যাপি করছে, স্যাড করে দিচ্ছে, অ্যাংরি করে দিচ্ছে, এক্সাইটেড করে দিচ্ছে। মুড সুইংস প্রচুর দেখা যায় যে একটা টাইমে হয়তো আমি একরকম ফিল করছি, at the next time আফটার ফিউ মোমেন্টস দেখা যাচ্ছে আমি টোটালি ডিফারেন্ট একটু ফিল করছি। এই জায়গাগুলো ফিজিক্যাল চেঞ্জেস এর জায়গাটার কারণে অনেক সময় দেখা যায় যে একটু সেলফ কনসিয়াসনেস তৈরি হয়, যে অ্যাওয়্যার হয়ে যাই আমি যে হাউ ডু আই লুক ওকে অর নট। সেক্সুয়াল ম্যাচুরিটিটা আসে, যার কারণে সেক্সুয়াল ফিলিং গুলো আমরা ফিল করতে থাকি। অনেক সময় এরকম হয় যে সিন্স ইটস এ টোটালি নিউ ফিলিং ফর আস, মানে অ্যাডোলেসেন্টদের জন্য অনেক সময় ওই ফিলিং গুলোর পর তারা খুব গিল্ট ফিল করে। তো আরো একটা জায়গা যদি আমি এখানে মেনশন করি যে পিয়ার গ্রুপের সাথে একটা বন্ডিং বা ফ্রেন্ড গ্রুপটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এটা খুব স্ট্রং হয়ে যায় বন্ডিংটা, ফ্যামিলির জায়গায় দেখা যায় যে ফিউ গ্রুপ অফ পিপল যারা কিনা একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো একটা ভালো বন্ড তৈরি হবার অনেক সময় ইটস নট দ্যাট ইজি। যদি কোনো কারণে গ্রুপের মধ্যে অ্যাকসেপ্টেড হতে না পারে, ইন দ্যাট কেস খুব স্ট্রাগল করে, অনেক সময় ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। সো দিস আর দ্য ভেরি কমন ট্রাবল যেটা বা প্রবলেম গুলো যেগুলোর মধ্যে দিয়ে আমরা কৈশোরকালে গো থ্রু করি। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি আপু যে আপনার কৈশোরকালটা কেমন ছিল? আমার কৈশোরকাল অ্যাকচুয়ালি যা যা ডিসকাস করলাম তার চেয়ে যে খুব বেশি ডিফারেন্ট ছিল সেটা নয়। I have lost my father when I was very young. I was 8 years old. তো একটা জায়গা যেখানে একটা প্যারেন্টের অভাব, স্পেশালি if you're really close to that person. অ্যাডোলেসেন্সের জায়গাটা যখন আমি ডেভেলপ করছি হয়তো তার একটা বিশাল বড় রোল প্লেইং এর ব্যাপার থাকতে পারত if he were there with me. এই কমন প্রবলেম গুলো আমিও ফেস করেছি। ইট ওয়াজ ভেরি সিমিলার। বা এমনও না যে প্যারেন্ট থাকলেও যে আমি ফেস করবো না সেটা না, কিছু কিছু ব্যাপার আছে যে জার্নিটাই না এরকম, আপনাকে কিছু না কিছু জিনিস ফেস করতেই হবে এবং জার্নিটাকে পার করে এই মিস্টেক গুলো করেই আপনি হয়তো অ্যাডাল্টহুডে পার হবেন। সো দ্যাট ইজ হাউ দ্য এন্টায়ার থিং ইজ। তো আমার প্রবলেম গুলো খুব সিমিলার, যে যে জিনিসগুলো ডিসকাসড হলো, যে কনফিউশন, কোথায় বিলং করি, কি পড়বো, বা হাউ ডু আই লুক, কোন রকমে একটা জায়গায় গেলাম কিভাবে বিহেভ করবো, কোন কথাগুলো বলবো, বলা উচিত হবে কিনা, টেনশন এনজাইটি কাজ করে। এটা করে খুব খুব অ্যাংশাসনেস, খুব দেখা যায় যে কাজ করে যে ভুল করে ফেললাম কিনা। অনেক সময় এই কারণে হয়তো দেখা যায় যে অনেকে সাইলেন্ট হয়ে যায়, গুটিয়ে নেয়, শাই হয়ে যায়। I kind of had the similar kind of experiences আসলে। I think everyone does. Most commonly যদি বলি। আচ্ছা, আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি যে আমার কৈশোর টাইমটা কেমন ছিল। আমি বাসার সবচেয়ে ছোট, আমার বড় 2 আপু আছে। তো দেখা যেত যে কোনো একটা সময় আমি মানে প্রায় সময় হচ্ছে আমি একা থাকতে পছন্দ করতাম আপুদের চাইতে, আমি ফ্রেন্ডের সাথে বেশি টাইম স্পেন্ড করতাম। তো আপনি যেটা বলেন যে বন্ডিংটা, পিয়ার বন্ডিংটা খুব স্ট্রং হয়ে যায়, সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আচ্ছা,
তো আপু একটু যদি বলতেন যে এটাকে কি কারণে ট্রানজিশন পিরিয়ড বলা হয়, যদি আপনি অলরেডি বলেছেন। আর একটু ক্লিয়ার করতে পারি অবশ্যই। ট্রানজিশন পিরিয়ডটা বলা হয় এই কারণে, কারণ এই যে আমাদের অ্যাডোলেসেন্ট পিরিয়ড যেটাকে আমরা বলছি, এই স্টেজটা বিলং করে ইন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড অ্যাডাল্টহুড, এবং এটাকে একটা জার্নি হিসেবে বললেও কিন্তু ভুল হবে না। এবং এই জার্নিটা পার করেই একটা চাইল্ড অ্যাডাল্টহুডের দিকে পা বাড়ায়, এবং ডিউরিং দিস জার্নি অনেক কিছু হয়, স্পেশালি বিকজ এই যে চেঞ্জেস গুলো আমাদের মধ্যে হচ্ছে, একটু আগে যে বললাম যে physical changes, emotional changes, behavioral changes, social adjustmental changes, এই জিনিসগুলোর সাথে অ্যাডজাস্ট করা যদি খুব লক্ষ্য করি আমরা, ইটস নট দ্যাট ইজি, অনেক কঠিন, এবং স্পেসিফিক কিছু কেসেসে অনেক বেশি কঠিন এরকমও হয়ে থাকে যে স্ট্রাগলটা অনেক বেশি ছিল, মানে ফুল অফ টার্মাইলস। তো একটু যদি এক্সাম্পল, যেমন ধরেন যদি এরকম কেউ হয় যে যেমন যদি আমি আমার নিজের এক্সাম্পলটাই যদি এখানে টানি, যে ওই জায়গাটা আমি যখন অ্যাডোলেসেন্টে যখন আমি পা দিলাম, এবং আমার বাবা আমার লাইফের একজন খুব সিগনিফিকেন্ট পার্সন ছিলেন, আই ওয়াজ এক্সেপশনালি ভেরি ক্লোজ টু হিম। তো দেখা গেছে যে ওই জায়গাটাতে কোনো একটা জায়গায় স্টেপ নেওয়া, কোনো একটা অ্যাক্টিভিটি করা, করতে না দিলে যে খুব রেবেল করে বসছি, অনেক সময় দেখা যাচ্ছে যে মুড সুইংস খুব মানে প্রচুর হচ্ছে, এবং একটা স্টেপ থেকে যে আমি এখন একটা চাইল্ড না, আমাকে আস্তে আস্তে আমি অ্যাডাল্ট হচ্ছে, অ্যাডাল্টহুডের দিকে যাওয়া, নিজেকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া, অ্যান্ড হয়তো বা ভাবতাম যে বাবা থাকলে একটা গাইডেন যদি পাওয়া যেত, হয়তো সে বলতো যে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবো। তো একটা বিশাল ঝড়ের মধ্যে দিয়ে গেছি বলতে পারেন, যে ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। খুব মানে মনে হয় যেন মাকে একসময় রান্না করতে দেখলাম, সেটা দেখে শেখা, দূর থেকে দেখা এক জিনিস, আবার যখন একটু বড় হয়েছি নিজে গিয়েছি রান্নাটা করতে, তখন দেখা যাচ্ছে যে ঠিক মতো জিনিসগুলো দেওয়া, বা বড়রা খাবে কিরকম রিয়াক্ট করবে, টেস্ট কিরকম হবে, হাত পুড়িয়ে ফেলছি এন্ড এভরিথিং। তো ওই এক্সপেরিয়েন্স প্রথম রান্না করার জায়গাটাই হয়তো আমাকে খানিকটা হলেও আগিয়ে নিয়ে গিয়েছে, যে আমি একটা চাইল্ড এনিমোর, আমি আস্তে আস্তে বড় হচ্ছি। এবং যখন প্রেজ আসছে অপর পক্ষ থেকে যে না তুমি রান্না করেছো, ইট ওয়াজ সো গুড, রিয়েলি উই ডোন্ট বিলিভ ইট, তখন ওই জায়গাটা আসলে মানে নিজের মধ্যে একটা বড় বড় ভাব। যে যদিও বা এই কারণে আমি এটা একটু এখানে অ্যাড করতে চাই, যে যদিও বা by nature adolescent period একটু struggling for most of the বলতে হয়তো ভুল হবে, for everyone but in a different way of course। তো কিন্তু এরপরেও এটা ন্যাচারাল ম্যাচুরিটির দিকে একটা খুব মানে এসেনশিয়াল একটা প্রসিজার, যেটা পার করেই আমরা অ্যাডাল্ট হতে যাই। সো আই থিঙ্ক ইটস ওকে অ্যান্ড ইটস নেসেসারি, বাট ওই ডিল করার জায়গাটা, কোপ করার জায়গাটা নিজেদেরকে বা কারো হেল্প নিয়ে ডেভেলপ করতে গেলে বা করা গেলে ইন দ্যাট কেস, তাহলে হয়তো বা জার্নিটা একটু ইজিয়ার হবে। তো আপু যেটা বলছেন যে এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম, কারণ এই টাইমটা পার করেই আমরা অ্যাডাল্টহুডে যাই, এবং এই টাইমের এক্সপেরিয়েন্স গুলো আমাদের শেখায় যে পরবর্তীতে আমরা কিভাবে লাইফটাকে লিড করবো। তো আপু আমরা একটু দেখি যে আমাদের সাথে আজকে লাইভে কে কে আছে। তো আমাদের সাথে আছে তারেক ভাইয়া, সাদমান ভাইয়া, খাদিজা, তানবি, নাসির, শায়লা আপু আছে আমাদের সাথে। আপু আপনারা আমাদের সাথে আছেন, খুবই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা সেটার অ্যান্সার দিব। এছাড়াও আমাদের ইউটিউবেও অনেকে আমাদের সাথে আছে, এবং একজন প্রশ্ন করেছে, সৌরভ মজুমদার বলেছে হ্যালো হ্যালো ভাইয়া। গুলাম রহমান বলেছেন যে বর্তমানে কিশোররা অনেক রকম অপরাধ কার্যক্রমের সাথে জড়িয়ে পড়ছে, তাদেরকে কি করে এই সমস্যা থেকে বিরত রাখা যায়? ওকে, কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে অ্যাডোলেসেন্টরা নানান রকমের অপরাধমূলক কাজ বা খুব রিস্কি, বিপজ্জনক অ্যাক্টিভিটিতে নিজেদেরকে জড়িয়ে ফেলছে, তো কিভাবে এই জায়গাটা থেকে তাদেরকে দূরে রাখা যায়। অফকোর্স এই জায়গাটাতে আমি একটু বলবো যে প্যারেন্টিং এর জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট। যুগ চেঞ্জ হচ্ছে, জেনারেশন অনেক বেশি অ্যাডভান্স হচ্ছে, যুগের সাথে সাথে চিন্তা ভাবনার জায়গাটা, বিভিন্ন জিনিসের প্রতি দৃষ্টিভঙ্গির জায়গাটাও আমাদের চেঞ্জ হচ্ছে, লাইফের নিডস গুলো চেঞ্জ হচ্ছে।
আমাদের যে জায়গাটা একটু কেয়ারফুল থাকা উচিত সেটা হচ্ছে গিয়ে যে কোনোভাবে অনেক সময় এরকম তো হচ্ছে না যে একটা বাচ্চার বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের দিকে যখন আমরা মুভ করছি তখন তার যে অ্যাটেনশন অ্যান্ড কেয়ারটা দরকার ফ্রম প্যারেন্টস অর ফ্রম সিগনিফিকেন্ট পিপল যারা আমাদের চারপাশে থাকেন, অনেক সময় দেখা যায় যে ওটা যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টে পাওয়া না যায়, ইন দ্যাট কেস আমরা বাইরের থেকে নানান রকমের জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই, কিউরিয়াসিটি জাগে, নিজেকে কোথাও না কোথাও ইনভলভ দেখতে চাই তো সবসময়। তো অনেক সময় এরকম হয় যে আমরা এমন কিছু অ্যাক্টিভিটিতে জড়িয়ে গেলাম যেটা কিনা ফার্স্ট খুব ফান মনে হয়েছিল, ইন্টারেস্টিং, নিউ বা এক্সাইটিং, নেগেটিভলি এক্সাইটিংও অনেক সময় আমাদের এক্সাইটিং করে। তো ওই জায়গাটাতে অনেক সময় আমরা জড়িয়ে যেতে পারি যদি ফ্যামিলির মধ্যে বন্ডিং এর জায়গাটা, শেয়ারিং এর জায়গাটা যদি কম থাকে। অনেক সময় যদি বেশি বাধা নিষেধ থাকে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাহলেও অনেক সময় এরকম হয়। কারণ যেটা খুব বেশি চাপিয়ে দেওয়া হয়, মানা করা হয়, ওটার প্রতিও বাই নেচার আমাদের একটা কিউরিয়াসিটি কাজ করে, যেহেতু মানা করছে কি আছে মানে লেট মি সি এরকম করে আউট অফ কিউরিয়াসিটি হয়তো যায়। কোন একটা সময় গিয়ে কেউ কেউ খুব বেশি ইনভলভ হয়ে যেতে পারে। তো তখন দেখা যায় যে একটা সোশ্যালি আনএক্সেপ্টেবল একটা জায়গায় গিয়ে হয়তো দাঁড়িয়েছে কোনো একটা সময়। তো ফ্যামিলি বন্ডিং, স্পেশালি অ্যাডোলেসেন্স নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলছি, এই সময়টাতে বন্ডিং, শেয়ারিং, কমিউনিকেটিং খুব দরকার প্যারেন্টদের সাথে, বাচ্চাদের যে হোয়াটস গোয়িং অন ইন দেয়ার লাইফ, তারা কি করছে। অনেক সময় আমরা কাজের কারণে, বিজি লাইফের কারণে বা বাই নেচার অনেক সময় বাচ্চাদের থেকে বা আমাদের অ্যাডোলেসেন্ট যারা চিলড্রেন আছে আমাদের চারপাশে, তাদের থেকে আমরা একটা ডিস্টেন্স মেনটেন করি, ইনভলভ হতে চাই না, বা অনেক সময় দেখা যায় যে ইনভলভ হওয়া যে দরকার এটাও বুঝে উঠি না। তো তখন ওরা খানিকটা ডিরেইলড হয়ে যেতে পারে, আউট অফ ইন্টারেস্ট, আউট অফ নেগলিজেন্স, যেটাই বলেন না কেন। আপু যেটা বলছিলেন যে যেহেতু ওই টাইমটাতে ফ্যামিলি চাইতে পিয়ার বন্ডিংটা বেশি স্ট্রং মনে হয়, তো সেটাও ক্ষেত্রে মনে হয় কাজ ইয়ে করতে পারে, এফেক্ট করতে পারে যে অপরাধমূলক কার্যক্রম হয়তো পিয়ার প্রেসারেও সেই কাজটা করতে পারে। কারণ পিয়ার কারা সেটা সম্পর্কে ও ধরেন বাসা থেকে ওই কেয়ারিংটা, অ্যাটেনশনটা পেল না, তখন বাইরে গেল। এখন বাইরে যে গেল, তার যেটা পিয়ার গ্রুপ হলো, সেই পিয়ার গ্রুপের নেচারটা কিরকম সেটা অনেক সময় তাকে দেখা যায় যে অপরাধের দিকে ঠেলে দিতে পারে, যে তারা ওই কাজটা করে এবং বিং ইন দ্যাট গ্রুপ সে পিয়ার প্রেসারের কারণে হোক, যে কোনো কারণেই হোক, ইন্টারেস্টের, কিউরিয়াসিটি, যে কোনো কারণেই হোক, করলো কাজটা। তো এই ক্ষেত্রে আপু আমি আপনার সাথে একটু অ্যাড করবো যে প্যারেন্টরা এক্ষেত্রে বাচ্চাদের সাথে সে অ্যাডোলেসেন্ট হোক আর যে পিরিয়ডে থাকুক, তারা যদি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ রাখে, সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো আগে থেকে অ্যাওয়ার হতে পারে। তখন আর যে অপরাধমূলক কার্যক্রমে তারা জড়িয়ে যাচ্ছে, তখন এটা তারা প্রিভেন্ট করতে পারবে খুব ইজিলি। আচ্ছা, আফরিন সুলতানা বলেছেন এটা একটা চমৎকার উদ্যোগ, থ্যাংক ইউ আফরিন। উম্মে হাবিবা বলেছে হাই। হাই আপু, বলেছে যে কেমন আছো আপু? আমরা ভালো আছি। আচ্ছা, মোহাম্মদ হালিম বলেছেন আচ্ছা যখন আচ্ছা সে বললো যে যখন মেয়েরা আমাদের সামনে আসে তখন অন্যরকম লাগে। অন্যরকম বলতে অ্যাকচুয়ালি মানে কি বোঝাচ্ছেন একটু যদি? কোশ্চেনটা আসলে স্পেসিফিক না। আপনি আমাদের সাথে থাকুন, আজকে আমরা এই বিষয় নিয়ে যেহেতু কথা বলছি, আপনার যদি এই রিলেটেড কোনো ইস্যু থাকে, কোনো কোশ্চেন থাকে, ক্লিয়ার হয়ে যাবে আমরা যেহেতু এই বিষয় নিয়ে কথা বলছি। অবশ্যই। আচ্ছা, তো আপু আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে নিই। মাতে আমরা এই রিলেটেড অনেক কোশ্চেন পাই, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে চেঞ্জেস গুলো হয় এটা নিয়ে প্যারেন্টসরা অনেক কনসার্ন থাকে যে আগে এরকম ছিল না, এখন কি কারণে এই আচরণগুলো করছে। তো এরকম একটা প্রশ্ন করেছিল যে আমার ছোট বোনের বয়স 15 বছর, সে এবার ক্লাস 9-এ পড়ে, কয়েক বছর ধরে ওর মেজাজ খুব খিটখিটে হয়ে গিয়েছে, অনেক বুঝিয়েছি তবে কিছু হচ্ছে না, এখন সে কি করবে? ওকে, 15 বছর, রাইট? অবশ্যই একটা খুবই ওয়ারি হওয়ার মতো একটা সিচুয়েশন যে খিটখিটে হয়ে গেছে এবং বোঝানো হয়েছে বাট হয়তো বা কাজ করছে না বোঝানোতে। তো যে জায়গাটা আমার মনে হয় যে একটু অ্যাটেনশন দেওয়া দরকার, যে ফার্স্ট অফ অল একটু খুঁজে দেখা যে এই যে ও খিটখিটে হয়ে গেছে
পেছনে কোনো স্পেসিফিক কারণ আছে কিনা, কারণ আমরা একটু আগে ডিসকাস করেছি যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে অনেক কিছু আমাকে নতুন ভাবে ফেস করতে হয় এবং কোপ করা ইজ নট দ্যাট ইজি। তো অ্যাকচুয়ালি ওর লাইফে এমন কি কিছু হচ্ছে, এমন কোনো চেঞ্জেস এসেছে কি যেটার কারণে ওর এই যে বিহেভিয়ার চেঞ্জ গুলো এসেছে, এবং যদি ওকে একটু ওর সাথে মানে জিনিসগুলোকে খুব পার্সোনালি নিয়ে হার্ট না হয়, যদি ওর সাথে একটু অ্যাসার্টিভলি কথা বলা, একটু কমিউনিকেট করার চেষ্টা করা, সবচেয়ে বড় কথা কিছুটা যদি জানতে পারা সম্ভব হয়, একটু এমপ্যাথেটিক্যালি যদি কাজ করা যায়, যে ওর জায়গা থেকে দাঁড়িয়ে সিচুয়েশনটা দেখা। রিজনটা জানা খুব ইম্পর্টেন্ট। যদি রিজনটা জানা যায় যে এই যে মুড সুইং বা মুড চেঞ্জ হয়ে যাওয়ার হঠাৎ করে, যে বা ইরিটেটেড হয়ে গেছে, এইটার পেছনে কোনো স্পেসিফিক রিজন কাজ করছে কিনা, ওকে একটু ফ্রি হতে দিয়ে ও যদি শেয়ার করে, ওর শেয়ারিং এর জায়গাটার একটা অপরচুনিটি তৈরি করে দিয়ে ওর ফিলিং, ওর কনসার্ন, ওর থটগুলো যদি একটু জানা যায়, তাহলে ইন দ্যাট কেস উনি অনেক উপকার পাবেন আমার মনে হয়। আচ্ছা, আপু খুব সুন্দর করে বিষয়গুলো বলছিলেন। তো আমি আরেকটু অ্যাড করবো আপনার সাথে। তো যেহেতু এই টাইমটাতে অনেক চেঞ্জেস হয়, অনেকে কোপ করতে পারে না, খাওয়াতে পারে না, তো কেউ কেউ নিজে একটু আলাদা করে রাখতেই পছন্দ করে। একটু আলাদা আমরা থাকতে দেই, একটু আলাদা থাকুক, একটু সময় পার করুক নিজের মতো, তারপর আমরা একটু তার সাথে ফ্রেন্ডলি কথা বলতে পারি, অ্যাসেটিভলি যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি, সে কি চাচ্ছে, কি হলে তার জন্য ভালো হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলে আমার মনে হয় যে সমস্যাটা সমাধান করা যায়। হ্যাঁ, কারণ খিটখিটিটা ও কেন হয়ে যাচ্ছে সেই জায়গাটা উনি অ্যাওয়ার না, মোস্ট প্রবাবলি কোয়েশ্চেন করে, যেটা মনে হচ্ছে। তো আচ্ছা, তো আমরা আরেকটু সামনে আগাই, যে আমরা তো এতক্ষণ কৌশলের বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং এই যে সিগনিফিকেন্ট চেঞ্জেস গুলো আসে সেটা কিভাবে হয় এবং কি কারণে এটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে বলছিলাম। তো এখন প্যারেন্ট হিসেবে এবং স্কুলের কি কি রোল হতে পারে এই ক্ষেত্রে? ওকে, অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যেহেতু অলরেডি আমাদের জন্য মেনশন করা হয়েছে যে খুব স্টর্মি একটা পিরিয়ড, মানে যদি সবচেয়ে বড় চেঞ্জেস লাইফে যেগুলো হয় সেগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য চেঞ্জ হচ্ছে আমাদের এই অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ফেস করা, পার করা ইজ এ বিগ চ্যালেঞ্জ। তো প্যারেন্টের জায়গাটা থেকে যদি আমি একটু বলি যে একটু যদি এই যে বিশাল চেঞ্জেস গুলো এসেছে, স্পেশালি স্টার্টিংটা যেখানে হচ্ছে যে ফিজিক্যাল চেঞ্জের জায়গাগুলো হুট করে যখন একটা বিশাল চেঞ্জ আসলো ফিজিক্যালি, তখন ওই জিনিসটা নেওয়াটাও একটা ব্যাপার। অনেক সময় ওটাতে সে মানে প্রপারলি অ্যাডজাস্ট করতে পারে না, নিজের নিউ বডিটাকে নিজের মতো করে নিতেও সময় লেগেছে, অনেক সময় অ্যাকসেপ্টেন্সের জায়গাটা থাকে না, কনফিউশন কাজ করে, অ্যাংশিয়াস হয়ে যায়। তখন যদি ফ্যামিলি মেম্বার বলেন বা রিলেটিভরা, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার বা রিলেটিভরা, বা আমাদের কোনো যদি প্রয়োজন পড়ে ইফ নিডেড, যে কোনো মেন্টাল হেলথ সার্ভিস প্রোভাইডার, ইভেন স্কুলের জায়গাগুলো থেকেও মানে একটু যদি সাপোর্টের জায়গাটা তৈরি করা যায়, যে একটু অনেক সময় দেখা যায় যে প্রি এডুকেশনও দেওয়া যেতে পারে অনেক সময় প্রি অ্যাডোলেসেন্স পিরিয়ডটাতে, যে এরকম একটা চেঞ্জেস, এরকম একটা এই যে হয়, ইন অ্যাডভান্স যদি একটু ওদেরকে এডুকেট করা যায় জায়গাটাতে, যে এবং এই চেঞ্জেস গুলো ইজ হওয়া ন্যাচারাল, এবং এটা ইটস বাই নেচার, ইট হ্যাপেন্স, এবং ইটস ওকে এন্ড ইটস বিউটিফুল, এবং এটা দিয়ে গো থ্রু করা সবার জন্য ইটস ন্যাচারাল প্রসেস। জেন্ডার নিয়ে, সেক্সুয়ালিটি নিয়ে যদি একটু এডুকেট করা যায় অনেক সময় ভালো হয়। কারণ বড় ব্যাপারটা হচ্ছে এই ট্রানজিশনটার ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং প্রপার থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে এত চেঞ্জেস আসছে, বড় বড় চেঞ্জেস, বায়োলজিক্যাল, ইমোশনাল, বিহেভিয়ারাল, সোশ্যাল অ্যাডজাস্টমেন্টাল, আমরা যদি বলি এত চেঞ্জেস একই সাথে, এগুলোর সাথে না ইভেন এখন যেটা দেখা যায় যে এই টাইমটাতে পড়াশোনার প্রেশারটা খুব বেশি থাকে। তো একই সাথে এত চেঞ্জেস নিজের মধ্যে নিয়ে কোপ আপ করা ইজ নট ইজি। তো ওইটাই যদি একটু করা যায়, যে ওকে একটু টাইম দেওয়া, ওকে শেয়ার করার অপরচুনিটি দেওয়া, ও যদি নিজের জায়গাটা একটু খুলে বলার সুযোগ পায়, ওর ফিলিং, থট, কনসার্নস গুলো, এবং ও যদি ফিল করতে পারে নিজের থেকে যে যে শুনছে সে কনসার্ন এবং অ্যাটেনশন দিচ্ছে এবং জাজ করছে না, সবচেয়ে বড় ব্যাপার। কারণ একবার জাজ করা শুরু করলে তখন সে কিন্তু আর শেয়ার করবে না। ফ্রেন্ডের জায়গাটা আমরা অলরেডি ডিসকাস করেছি, ওটাও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, একটু খেয়াল রাখা যে কারা এই ফ্রেন্ড গ্রুপ বা
পিয়ার গ্রুপ একটু খেয়াল রাখা। স্কুলের জায়গাটাতে অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে মোস্ট অফ দ্য টাইম বুলিং, র্যাগিং এগুলোর শিকার হয়। অনেক সময় খুব মিন কমেন্ট করা হয় ক্লাসের মধ্যে, কারণ সবাই যে অ্যাকসেপ্টেড হয় বাই পিয়ার গ্রুপ তা কিন্তু না, ডিফিকাল্টিস কিন্তু আছে, লাইক আই হ্যাভ মেনশন বিফোর। তো যদি কেউ ওইভাবে বুলিড হয় তাহলে প্যারেন্টস স্কুলকে ওই জায়গাটাতে একটু ইনভলভ করতে পারে, কনসিয়াসনেস তৈরি করার জায়গাটা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে একটা অ্যাডোলেসেন্টকে ওই জায়গাটা রিয়েলাইজ করতে হেল্প করা, আমরা আছি তোমার সাথে, ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড অফ, আমরা আছি, আমরা শুনছি এবং উই আর হিয়ার উইথ ইউ। ওই সাহসটা তাদের মধ্যে, তাদেরকে ট্রাস্ট করা, অ্যাকসেপ্ট করা এবং লাভ করা, দ্যাটস দ্য সিক্রেট। আপু খুব সুন্দর করে বলছেন যে পরিবার থেকে আমাদের কি দায়িত্ব হতে পারে যে একজন অ্যাডোলেসেন্ট যদি আমাদের পরিবারে থাকে, যদি আমাদের আশেপাশে থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাকসেপ্টেন্সটা শো করি, আমরা যদি এমপ্যাথি শো করি এবং আমরা যদি অ্যাক্টিভ লিসেনিং করি, মানে তার কথাগুলো শুধু শুনবো, আমরা তাকে জাজ করবো না, তো সেক্ষেত্রেও তাদের মধ্যে একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে সেক্ষেত্রে। এছাড়া আপনি বলছেন যে স্কুলের কি কি রোল হতে পারে প্যারেন্টকে ইনভলভ করা এবং বুলিং এর যে বিষয়টা, এটা এখনকার স্কুলে খুবই অহরহ হচ্ছে, যে বুলিং এর জন্য বাচ্চারা হয়তো পড়তেও পারছে না, আগে খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এই টাইমের পর থেকে তার ব্রেক ডাউন হওয়া স্টার্ট করে। কারণ এখানে একটা ব্যাপার কি জানেন, সেটা হচ্ছে গিয়ে এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে এই কারণে এখন খুব ইন্সপায়ার করা হয় যে একজন সাইকোলজিস্ট থাকবেন, কাজ করবেন, কারণ এত রকমের ডিফারেন্ট টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে ওরা যায়, অনেক সময় আমরা সেটা হয়তো বা প্রপারলি খেয়ালও করতে পারি না, কিন্তু একজন সাইকোলজিস্ট থাকলে দেখা যায় যে ডিস্টার্ব আছে, ও সেক্ষেত্রে সেখানে গিয়ে একটু হেল্প নিতে পারে, না হলে তার বোথ তার পার্সোনাল লাইফ এবং তার একাডেমিক লাইফ দুটাই হ্যাম্পার হবে সিভিয়ারলি, ইট ইজ পসিবল। সেটাই, মানে একটা বুলিং থেকে যে কতগুলো হ্যাম্পার হতে পারে, মেন্টালি সে হ্যাম্পার হবে, সুইসাইডাল রেট বেড়ে যায় এটার জন্য। আর হচ্ছে আমি আরেকটু যদি অ্যাড করি আপু, যদি প্যারেন্টসদের জন্য স্কুলের কোনো প্রোগ্রাম থাকে, প্যারেন্টিং প্রোগ্রাম যদি থাকে, সেটা খুবই হেল্প করবে প্যারেন্টসদের জন্য, কারণ সবার ক্ষেত্রে হয়তো যে এডুকেশনটা, অ্যাডোলেসেন্টের যে এডুকেশনটা থাকে ওটা অনেকের হয়তো নাও থাকতে পারে। এক্স্যাক্টলি, টোটালি এগ্রি উইথ ইউ, যে অনেক সময় যদি অর্গানাইজেশন, এডুকেশনাল অর্গানাইজেশন থেকে যদি এরকম স্টেপ নেওয়া হয় যে প্যারেন্ট একটা গেট টুগেদার হলো এবং সেখানে অ্যাডোলেসেন্টদের নানান রকমের সিচুয়েশন, ইস্যুস, প্রবলেম নিয়ে যদি একটু অ্যাওয়ারনেস তৈরি করা যায়, আই এম শিওর ইটস এ ওয়ান্ডারফুল মানে স্টেপ দ্যাট ইফ ইট ইজ টেকেন, ওরাও অনেক অ্যাওয়ার হবে, বাসা থেকেও অনেক মানে একটা কনসিয়াসনেস কাজ করবে যে আমাদের কিভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত, ওর সাথে কিভাবে ডিল করা উচিত, তাহলেই না ওরা লুকিয়ে যাবে না শাই হয়ে, ওরা মোর এক্সপ্রেসিভ হবে। আমার কাছে মনে হয় যে প্যারেন্টিং প্রোগ্রামটা স্কুলে খুবই ইফেক্টিভ হবে, কারণ বাবা মা বা অভিভাবক যারা, তারা এটা বিলিভ করে যে তাদেরকে শাসনের মাধ্যমে ভালো করা যাবে, এটাই একমাত্র চাবিকাঠি বাচ্চাদেরকে ভালো রাখার জন্য। তো প্যারেন্টিং প্রোগ্রামগুলো খুব হেল্পফুল হবে এক্ষেত্রে। জি অবশ্যই। আচ্ছা, আজকে আমরা লাইভের একদম শেষে চলে আসছি, তো আপু যদি একটু সামারি করতেন আজকে আমাদের টপিক। যেহেতু আজকে আমাদের টপিকটা ছিল আমাদের কৈশোরকাল নিয়ে, দ্য টিনেজ ইয়ার্স, তো অলরেডি আমরা মেনশন করেছি যে খুব ডিফিকাল্ট, ওয়ান অফ দ্য হার্ডেস্ট ট্রানজিশনাল পিরিয়ড যদি আমরা বলি, আমাদের অ্যাডোলেসেন্ট টাইমটাকে আমরা বলবো। তো একটু যদি এই জায়গাটাকে ফোকাস করি, আমরা একটু অ্যাটেনশন দেই, জাজমেন্টাল না হই, আমরা যদি মানে সব ছোটখাটো বিষয়কে ইস্যু না করে, পার্সোনালি না নিয়ে যদি একটু এমপ্যাথেটিক হই, বোঝার চেষ্টা করি যে ওই কাজটা করছে কেন করছে, বা কিছু কি ওকে বদল করছে, একটু যদি ওকে জানার চেষ্টা করা, ওকে ওর লাইফে ইনভলভ হওয়া, ইন্টারেস্ট নেওয়া, যে লাভ এন্ড কেয়ারিং, যে একটা আনকন্ডিশনাল রিগার্ড ও দরকার, অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, ওকে ওর নিজেকে ভ্যালু করার জায়গাটা ডেভেলপ করতে যদি আমরা একটু হেল্প করি, আমার মনে হয় অ্যাডোলেসেন্স পিরিয়ড স্ট্রাগলিং ইটসেলফ কিন্তু জার্নিটা অনেক লেস পেইনফুল করা পসিবল। তো আমিও শেষে আপুর সাথে অ্যাড করবো যে এটা কোনো লজ্জার বিষয় না যে আমরা এই পিরিয়ডটা পার করছি, আমরা যদি সচেতন হই, আরো সচেতন হই, তাহলে আমরা খুব স্মুথলি এই পিরিয়ডটা পার করতে পারবো। আমরা আমাদের প্যারেন্টসরা যদি হেল্প করে, অ্যাডোলেসেন্টরা যদি সচেতন হয়, তো সেক্ষেত্রে এই টাইমটা খুবই স্মুথ হবে, আমরা সবাই এনজয় করবো এই টাইমটাতে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, মায়ের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।